নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা পৌঁছে গেছি তোমাদের সামনে। তার আগে একটা ছোট্ট ঘোষণা, তোমরা বেশ অনেক কয়টি ধারাবাহিক দেখার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছো। একটাই চ্যানেলে সবটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, সেই কারণে তোমাদের জন্যই আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, কথাটি একবারে লিখলেই চ্যানেলটিকে দেখতে পাবে। সেই চ্যানেলে গিয়ে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের পছন্দের ধারাবাহিকগুলোর আপডেট সেখানে পেয়ে যাবে। আগামী দিনগুলোতে সেখানে আরও অনেক কটি ধারাবাহিকের আপডেট আসতে চলেছে, লক্ষ্য রাখবে সবাই। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা খুব চিন্তা করছে যে ডলি গেল কোথায়। সম্রাটকে জিজ্ঞাসা করছে। সম্রাট বলছে, আমি জানি না, গাড়িতে উঠে দেখি ডলি গাড়িতে নেই। বলে, একটা দিন তুমি ওকে নিয়ে বেরোলে আর ওর দায়িত্ব নিয়ে রাখতে পারলে না? ডলি খুব আদরে মানুষ, ওকে কোনোদিনও বাড়ির থেকে একা বেরোতে দেওয়া হয়নি। ও তো রাস্তাঘাট কিচ্ছু চেনে না। এদিকে তেজের মা খুব চিন্তা করছে, এবার মেয়েটাকে আমি কোথায় খুঁজবো, রাস্তায় রাস্তায় আমি কোথায় খুঁজে বেড়াবো। তখন সুধা বলছে, সত্যি তো, ডলি গেল কোথায়? আর এদিকে মিলনকে তার বউ মানে অদিতি আর তার মা বলছে, বল তুই টাকাটা কোথার থেকে পেলি, কোথার থেকে এতগুলো টাকা তুই ধার করে আনলি? বলে, আরে মা, তোমরা চিন্তা করছো কেন, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিয়েছি। তখন অদিতি বলছে, এর আগে তুমি ড্রাগসের কেসে কিন্তু ভাসতে ভাসতে বেঁচেছিলে, এবার আবারও ওরকম কিছু করনি তো? বলে, দেখো, আজ পর্যন্ত দেখেছো কোনো অসৎ পথের সাথে আমাকে জুড়ে থাকতে? এবারও করিনি, আমি কখনো কোনো অসৎ কাজ করতে পারবো না। বলছে, তাহলে টাকাটা তুমি কোথার থেকে আনলে? তখন বলছে, বলছি, আমি আমাদের দোকানটাকে বন্ধক রেখেছি কাতলা গুন্ডার কাছে। এটা শুনে তো অদিতির মাথায় হাত। এ তুমি কি বলছো? আমাদের দোকানটা তুমি বন্ধক রেখে দিয়েছো? আমাদের কথা তুমি একবারও ভাবলে না? জেঠিমা তো একদম চুপচাপ আছে, কোনো কথা বলছে না। বলছে, দেখুন বা দেখুন, আপনার ছেলে আমাদের পথে বসিয়ে ছাড়লো, দেখুন। তখন তো জেঠিমা বলছে, আমি কিছুতেই আমার মানে ওই দোকানের কাগজ আমি কাতলা গুন্ডার হাতে পড়তে দেব না। তখন মিলন বলছে, অনেক দেরি করে ফেলেছো মা, কাগজ অলরেডি পৌঁছে গেছে। এটা শুনে তো তারা মানে অদিতি আর তার শাশুড়ি মা, তাদের মুখে আর কোনো কথা নেই। মিলন বলছে যে ওই সুধার জন্যই তো আমি দোকানটা আবার দাঁড় করাতে পেরেছি। আর সুধার এখন বিয়ে হয়েছে, বারবার আমাদের এই অবস্থার জন্য সুধার কাছে হাত পাতাটা ঠিক দেখায় না, তাই আমি কাকির জন্য এইটুকু অবশ্যই করব। এদিকে তো তেজ সুধা সবাই মিলে ফোন করার চেষ্টা করছে ডলিকে, কিন্তু ফোনে কিছুতেই পাচ্ছে না। তখন সুধা তেজ ঠিক করেছে যে পুলিশের কাছে যাবে, গিয়ে জানাবে আর কি। তখন ঠাম্মি বলছে, না না, পুলিশের কাছে যেতে হবে না, এমনি লোক জানাজানি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন আর মেয়েটার বিয়ে দিতে পারবো না, এমনিতে অনেক সম্মান নিয়ে টানাটানি হয়েছে আমাদের। তখন সুধা বলছে, তা বলে ডলিকে এরকমভাবে একা ছেড়ে দেবো? পুলিশের সাহায্য তো আমাদেরকে নিতেই হবে। এই বলে যখন তেজ আর সুধা বেরোচ্ছে, তখন বিচ্ছু ডলিকে নিয়ে বাড়িতে চলে আসে। ডলিকে সবাই বাড়িতে দেখে তো খুশি হয়ে যায়। এদিকে বিচ্ছু ডলির হাতটা ধরে আছে, এটা দেখে সম্রাট বিচ্ছুর কলার ধরে টানতে টানতে নিয়ে আসে। বলে, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিয়েছিস, মানে উডবি ওয়াইফের গায়ে? তখন সুধা আর তেজ এসে ছাড়ায়। তেজ বলছে, কি করছো, ও সুধার ভাই। সুধা বলছে, নিজের ভুল ঢাকতে তুমি আমার ভাইয়ের গায়ে হাত দিচ্ছ? সম্রাট বলছে, সরি, আমি বুঝতে পারিনি যে ও তোমার ভাই। তখন ডলিকে বলছে, ও তোমাকে কোনোভাবে হার্ট করেনি তো? ডলি বলছে, না, ওই তো আমাকে বাঁচিয়েছে। তখন ডলির মা বলছে, বাঁচিয়েছে মানে? তখন বিচ্ছু সমস্ত ঘটনাটা খুলে বলে। এবার সম্রাটের নাটক শুরু হয়েছে। ডলিকে বলছে, এই ডলি, তোমার কোনো ক্ষতি হয়নি তো, তোমার কিছু হয়নি তো? চলো, তুমি আইসক্রিম খাবে বলছিলে না, চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। ডলি তো ভয় পাচ্ছে, তার মায়ের পেছনে লুকিয়ে পড়ছে বারবার করে। এবার সম্রাট কি করছে, বিচ্ছুর কাছে যায়, বলে, হে ব্রো, তুমি আমার উড বি ওয়াইফের জীবন বাঁচিয়েছ। তখন এক মুঠো টাকা বিচ্ছুর হাতে দিয়ে দেয়। বিচ্ছু বলছে, এটা কিসের জন্যে? তখন বলছে, তুমি আমার ওয়াইফের জীবন বাঁচিয়েছো তাই। বলে, শুনুন, আমি কিন্তু টাকার লোভে জীবনটা বাঁচাইনি, এটা আমার কর্তব্য ছিল, তাই আমি বাঁচিয়েছি। আমি ডলির জন্য এটা করেছি, তাছাড়া ও আমার দিদির ননদ, তাই কর্তব্যটাও আমার বেশি। সুধা বলছে, সম্রাট, আমার ভাই বোনেরা কেউ টাকার লোভী নয়, আর টাকা দিয়ে সবকিছু কেনাও যায় না। আজকে যদি তুমি তোমার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে, তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না, সুধা বলছে। এদিকে তো ঠাম্মি বিচ্ছুকে বলছে, পরশুদিন কিন্তু বিয়ে, আর পরশুদিন থেকে কিন্তু রোজ আসতে হবে। বিচ্ছু মনে মনে বলছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এই সময় কাকির কথা কি করে বলি সুধাদিকে। তেজও তখন বিচ্ছুকে বলছে, তাহলে বিচ্ছু আসা চাই কিন্তু। ঠাম্মি বলছে, আমি তোমাদের বাড়িতে যাব নেমন্তন্ন করতে। ওদিকে ঠাম্মি মানে বিচ্ছু ডলিকে গিয়েও কিন্তু কংগ্রাচুলেশনস জানাচ্ছে। ডলির তো বিচ্ছুকে খুব পছন্দ, শুধু মুখ ফুটে কিছু বলতে পারছে না। আর এদিকে এত কিছুর পরেও কিন্তু সম্রাটের হয়ে কথা বলে যাচ্ছে ঠাম্মি, যে সম্রাট তো ভালো ছেলে, চিন্তা নেই, ও এরপরে এরকম কিছু করবে না। সুধা মনে মনে বলছে যে এত কিছু হওয়ার পর ঠাম্মি সম্রাটের পক্ষ নিচ্ছে কিভাবে। এরপরে সম্রাটকে বলছে সুধা,
তুমি তো একদিনই আমাদের ডলিকে সামলে রাখতে পারলে না, সারা জীবনের দায়িত্ব নেবে কি করে? তখন ঠাম্মি আবারও বলছে, না না, ও পারবে পারবে, ও ঠিক পারবে। তেজ বলছে, ডলি কিন্তু খুব আদরে মানুষ, ওর গায়ে কিন্তু একটাও আঁচ আসতে দেওয়া চলবে না, সম্রাটকে বলছে। তারপরে তো বাড়িতে আলতা উৎসব আগামীকালকে, তাই সম্রাটকে আসতে বলা হচ্ছে, রেশমি বলছে। সম্রাট বলছে, কালকে? বলে, হ্যাঁ, কোনো অসুবিধে আছে? বলছে, কালকে অ্যাকচুয়ালি আমার মায়ের মানে আমার বন্ধুর মায়ের অপারেশন আছে, তাই ওর পাশে থাকবো বলেছি। তেজ বলছে, তোমার জীবনের একটা এরকম দিনে তুমি তোমার বন্ধুর দুঃসময়েও তোমার বন্ধুর পাশে থাকবে বলছো, ইটস কমেন্ডেবল। খুব ভালো লাগলো শুনে। সুধা তখন মনে মনে বলছে যে আলতা উৎসব তো রাতে, রাতে বন্ধুর মায়ের অপারেশন, কোনো কিছু আড়াল করছে না তো সম্রাট? এদিকে দেখা যাচ্ছে ঝুম্পা সমুদ্রের জন্য খাবার বানাচ্ছে, এমন অখাদ্য খাবার বানাচ্ছে যেটা খাওয়ার কি দেখারও যোগ্য নয়। বারবার করে ঝিনুক বারণ করছে, এই খাবার কিন্তু সমুদ্র খেতে পারবে না। বলছে যে না দেখো, এলবো অব্দি চেটে চেটে খাবে। তো বলছে এই খাবার কেউ খেতে পারে না, তার মধ্যে নুনের পর নুন ঢালছে, নুনের পর নুন ঢালছে, মানে ঝিনুক বলে যাচ্ছে এত নুনে পোড়া খাবার, এটা তুমি কি বানিয়েছো? পুরো গোবরের ঢেলা বানিয়েছো, কি বানিয়েছো বলো তো তুমি? এটা এটা খাওয়া যায়? বলে, বললাম তো তুমি বেশি বকো না, তুমি চুপ করে থাকো। ঝিনুকের কথা শুনছে না, আর ঝিনুককে উল্টে রান্নাঘর থেকে সরিয়ে দেয়। ঝিনুক তো বিরক্ত হয়ে চলে যায় সেখান থেকে। একটু পরে দেখা যাচ্ছে তরিতা রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে, বলছে, এই নাও ঝুম্পা। ঝুম্পা বলছে, রান্না করতে পারি না তো কি হয়েছে, আমি বাইরে থেকে খাবার আনিয়ে সৌম্যবেবীর মন জিতবো, এমন করে বলছে। আর এদিকে সুধা কিন্তু খুব চিন্তা করছে সম্রাটকে নিয়ে, মানে সম্রাটের কথা ভাবছে আর কি, কারণ ওই সম্রাট ছেলেটাকে ঠিক বলে মনে হচ্ছে না সুধার। তেজকেও সেটাই বলছে। তেজ বলছে, কেন তোমার এরকমটা মনে হচ্ছে? সুধা বলছে, ঠাম্মি তড়িঘড়ি করে বিয়েটা ঠিক করে দিলেন ঠিকই, কিন্তু একবারও যাচাই করলেন না। তেজ বলছে, তুমি একটু বেশি ভাবছো সুধা। সুধা বলছে, না, ভাবার কারণ আছে তেজ। সুধা বলছে, দেখো, ঠাম্মিকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক মুখোশধারী মানুষ থাকে, তারা না আদৌ ভালো মানুষ হয় না তেজ। তেজ আবার এক কথা বলছে, তুমি না বড্ড বেশি সন্দেহ করছো। সুধা বলছে, দেখলে তো, ও ডলিকে নিয়ে গিয়ে কেমন ওর দায়িত্ব নিতে পারলো না। তখন তেজ বলছে, একদিন ভুল করেছে ও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপরে তো সুধার মনটা খারাপ হয়ে যায় যে তেজ কোনো কথাই শুনছে না। তারপরে তেজ গিয়ে সুধাকে বোঝাচ্ছে। তেজ বলছে সুধাকে যে তোমার একটু রেস্টের দরকার, তুমি অনেক ছুটোছুটি করছো আর এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে ফেলছো, চলো তুমি শোবে চলো। সুধা বলছে, ডলি তো তোমার নিজের বোন, তো তুমি নিজের বোনের বিয়ে একটা অচেনা ছেলের সাথে দিচ্ছ, একবার দেখে শুনে নেবে না? তেজ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, এখন তুমি শুয়ে পড়ো। এদিকে দেখা যাচ্ছে যে সমুদ্রকে খাবার সার্ভ করেছে ঝুম্পা। সমুদ্র বলছে, এ কি এত খাবার? তখন তরিতা বলছে, হ্যাঁ, ঝুম্পা নিজে হাতে বানিয়েছে। সমুদ্র বলছে, তাই? ঝুম্পা বলছে, হ্যাঁ, আমি শুনেছি ছেলেদের হার্ট তার স্টমাকে থাকে, তাই এই খাবারটা তোমার স্টমাকে গেলে তুমি আজ থেকে আমার হয়ে যাবে, এরকম বলছে। বলছে, খাও খাও। দিয়ে সমুদ্র যখনই খাবারটা মুখে তুলেছে তখনই থুথু করে ফেলে দিয়েছে। বলছে, এই খাবার থেকে তো একটা বাজে স্মেল বেরোচ্ছে, নষ্ট হয়ে গেছে খাবারটা, আজকে তৈরি করা খাবার কিভাবে নষ্ট হতে পারে? বলে, কি বলছো সৌম্যবেবী? বলে, খেয়ে দেখো, নিজে খেয়ে দেখো। তখন ঝুম্পাও দেখে, সত্যি তো তাই। তখন ঝুম্পা ইয়েকে বলছে, তরিতাকে বলছে, স্মল সিস্টার, কিভাবে হলো এটা? তরিতা তো চুপ করে গেছে। ঝিনুক অবাক হচ্ছে, তরিতা কি করে জানবে ব্যাপারটা? এদিকে দেখা যাচ্ছে সুধা স্বপ্ন দেখছে, যে স্বপ্নে সার্থক ওই সেই অন্যরকম বেশ ধরে মারতে এসছে তেজকে চাকু দিয়ে। তখন এটা দেখে তো, এই স্বপ্নটা দেখে তো একদম সার্থক সার্থক করে চিৎকার করে ওঠে। তেজ বলছে, কি হয়েছে? বলে, সার্থক, তেজ সার্থক তোমাকে মারতে এসছে। বলে, কি বলছো, এখানে তো কেউ নেই। বলে, না না, আছে, আমি দেখেছি। তখন সুধাকে নিয়ে তেজ বলছে, চলো আমার সাথে চলো। বলে, কোথায়? বলে, চলো আমার সাথে। তেজ কোথাও একটা নিয়ে যাচ্ছে সুধাকে। এদিকে সমুদ্র বলছে ঝুম্পাকে যে তরিতা বৌদি কি করে জানবে? তখন ঝুম্পা বলছে, তরিতা বৌদি তো জানবে, কারণ আমি তো 2,000 টাকা খরচ করেছি এই খাবারটা আনানোর জন্য। তরিতা বলছে, আমি তো সব থেকে বড় রেস্টুরেন্ট থেকে এই খাবারটা আনিয়েছি, আমি কি করে জানবো যে এরকম হয়ে যাবে? সমুদ্র বলছে, দাঁড়াও দাঁড়াও, তার মানে খাবারটা অর্ডার করা? ঝুম্পা, তার মানে তুমি মিথ্যে কথা বলছিলে? তখন ঝুম্পাকে ঝিনুক নিয়ে গিয়ে বলছে, ও, তাহলে ধরাটা পড়েই গেলে তো। ঝুম্পা তখন চুপ করে আছে। এদিকে তেজ সুধাকে নিয়ে গেছে থানাতে, যে চলো দেখবে, চলো সার্থক এখানেই আছে, দেখো। তখন দেখে যে ভেতরে তো কেউ নেই, ফাঁকা। তখন বলছে, কোথায় গেল সার্থক, কোথায় গেল? তখন সুধা বলছে, দেখলে, আমি বলেছিলাম না আমি সার্থককে দেখেছি। তেজ তো অবাক হচ্ছে। আর এদিকে সমুদ্র ঝুম্পাকে বলছে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে বলো? ঝিনুক বলছে গতকালকে তো শিবরাত্রি ছিল, তাই বোধহয় কোনো হোটেলে রান্না করেনি, তাই তার আগের দিনের খাবারগুলো দিয়ে দিয়েছে, তাই পচে গন্ধ বেরোচ্ছে। ঝুম্পা বলছে, আমি ভেবেছিলাম ভালো ভালো ফুড খাওয়ালে তোমার মনটা হয়তো আমি পাবো, তুমি আমাকে লাইক করবে, তাই জন্য আমি এরকমটা করেছিলাম। এরপর তরিতা বলছে যে কিছু একটা ব্যবস্থা করো, যাও, নাহলে তো ও না খেয়ে থাকবে। তখন ঝুম্পা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। তখন সমুদ্র বলছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, এক তো টাকাটাও নষ্ট করলে, তার মধ্যে আমার খাওয়াটাও নষ্ট করলে।
এরপর তো ঝুম্পার উপরে খুব রেগে যায় সমুদ্র। ঝুম্পার কোনো কথা শুনছে না। এদিকে সুধা তো তেজকে বলেই যাচ্ছে। তেজ বলছে কিন্তু এটা কি করে সম্ভব, ও এখান থেকে পালাবে কি করে? বলছে ও যেমন মানুষ, ওকে আমি ভালো করেই চিনি, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। সুধা বলছে আমি আগে থেকেই জানতাম ও গড়াদের পেছনে থেকে কোনো শাস্তি মেনে নেওয়ার ছেলে নয়, ও ঠিক কোনো না কোনো কিছু একটা করবে। এরপর দেখা যাচ্ছে সার্থক সেখানে আসে, দুজন পুলিশ তাকে ধরে রয়েছে। দেখে যেটা মনে হচ্ছে যে যেন ওকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়েছিল। তেজরা তো জিজ্ঞেস করছে ও বাইরে কেন? বলছে মানে এখানকার খাবার খেয়ে দুদিন ধরে সবার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ইন্সপেক্টর অনিমেষ বলছে আমি বারবার আপনাকে বলেছি এটা আপনার মনের ভুল, ও এখানেই ছিল। কিন্তু সুধা আবারও এক কথা বলছে আমি সার্থককে বাইরে দেখেছি। এদিকে সার্থক বলছে সুধা তো আমাকে ভুলতেই পারছে না, তাই জন্য চারিদিকে শুধু আমাকেই দেখছে। তেজ তো কথাটা শুনে রেগে যায়, বলছে এই তোর এখনো শিক্ষা হয়নি না? সার্থক বলছে হ্যাঁ হয়েছে তো, ওই জন্য এই অন্ধকারে আমি আলোর খোঁজ পেয়েছি। এরপরে সার্থক বলছে সুধা তো আমারই ছিল, আমার স্ত্রী। তখন কলার ধরে সার্থককে মারতে থাকে তেজ, বলে এই খবরদার, আশুতোষটা গিয়ে আটকানোর চেষ্টা করছে। তেজ বলছে সুধার নামও মুখে আনবি না তুই। তেজ বলছে তোদের মতো মানুষ যারা মেয়েদের সম্মান করতে জানে না, তাদের অনুতাপ অপরাধবোধের কোনো মূল্য নেই। তেজ গলা ফাটিয়ে চিৎকার করে বলছে যদি সুধার নাম আর একবারও তুই মুখে এনেছিস তোর মুখ ফাটিয়ে আমি শেষ করে দেবো, বুঝেছিস? আশুতোষরা তো তেজকে সরানোর চেষ্টা করছে, সুধাও তেজ তেজ বলে ডেকে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।